আমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টারের মোটামুটি সব কিছু শেষ করে এসেছি। আর যেটা বাকি আছে আমাদের সেটা হলো যে জাস্ট ক্রেমার্স রুল। সুইস গণিতবিদ গ্যাব্রিয়েল ক্রেমার একঘাতিক সমীকরণ জোটকে নির্ণয়ের পদ্ধতি সমাধান করেন। যদিও এই জাতীয় সমীকরণ জোট সমাধানও অনেক পদ্ধতি আছে। এখানে একটু ভুল আছে, নির্ণায়কের। একাধিক সমীকরণ জোটকে নির্ণায়ক পদ্ধতির সাহায্যে যেটাই লিখি আমরা নির্ণায়ক পদ্ধতির সাহায্যে সমাধান করেছেন। যদিও কি এই জাতীয় সমীকরণ জোট অন্যান্য পদ্ধতিতেও করা যায়। যখন আমরা ম্যাট্রিক লেভেলে ছিলাম, আমরা 2/2 করে এসেছিলাম, যে নির্ণায়ক পদ্ধতি আমরা ব্যবহার করছি এখানে একই হবে, শুধু আমাদের 3/3 আছে। এখানে পার্থক্যটা শুধু এতটুকু। আমরা ক্লাস 9-10 যেটা করে এসেছি এটা একই। ওখানে ছিল আমাদের 2/2 মানে XY ছিল। এখানে আমার XY থাকার কারণে সমীকরণ ছিল দুইটা। এখানে হবে মূলত XYZ, যেহেতু চলক তিনটা, সমীকরণও তিনটা। তো এটা খুব সহজ একটা পদ্ধতি, অত কঠিন কিছু না। এখানে এই জিনিসগুলো পড়লে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে, এত ডিটেলস যাব না। আমরা ম্যাট্রিক লেভেলে যেটা পড়েছিলাম, রমজান আলী কাকনকে বলবো যে তোমার অডিওটা মিউট করো। আচ্ছা, ওকে আসো। আমরা ক্লাস 9-10 যেটা করে এসেছি, যখন আমরা এক্সের মান বের করতাম, এক্সের উপাদানগুলো আমাদের 2/2 নির্ণায়কে থাকতো না, এবং ওটাকে আমরা টোটাল নির্ণায়ক দিয়ে ভাগ করতাম। এবং এখানে আমরা সেটাই করব। আমরা এখানে এক্সটাকে আমরা X1 বলতেছি, আমরা ওয়াইটাকে X2 বলতেছি, এবং X3টাকে মূলত জেড বলবো। এখন এখানে দেখো, আমরা প্রথমে যে কাজটা করব, আমার এইরকম একটা সমীকরণ জোট থাকবে, X1 X2 X3। যদি আমার চলকটা XYZ হয়, তাহলে XYZ-এর যে সহগগুলো থাকবে, এই সহগগুলোর আমরা প্রথমে একটা নির্ণায়কের মান বের করব। গতকাল একজন বলেছিল যে এই তোমার বিস্তারটা বুঝে না, এখান থেকে বিস্তারটা আমরা ক্লিয়ার হয়ে যাব। এই নির্ণায়কটা বের করার পরে যখন আমি এক্সের মান বের করব X1, তখন X1-এর জায়গায় আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা ইনসার্ট করবে। আবার যখন আমরা X2 বের করব, তখন সেক্ষেত্রে কি X2-এর জায়গায় আমাদের কনস্ট্যান্ট ইনসার্ট করবে, যেটা আমরা ক্লাস 9-10 করে আসি একই রকম। জাস্ট এখানে কি তোমার পদ্ধতির একটু একটু এক্সটেন্ড করা, এতটুকুই। এখন আসো, এখানে কয়েকটা ব্যাপার আছে। আমরা Δx1, এটা মূলত নির্ণায়ক, ডেলটা মূলত নির্ণায়কের জন্য ব্যবহার করা হয়। যদি ডেল ইকুয়াল যদি 0 হয়, তাহলে কি ঘটবে? কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়। এই জন্য ডেল ইকুয়াল 0 হতে পারবে না। ডেল ইকুয়াল নট 0 হলে এই যে আমাদের 1 নং যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া ছিল, এটার কি একটা অনন্য সমাধান বিদ্যমান থাকবে। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে গেলে তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে একটা একক সমাধান বিদ্যমান থাকে, আরেকটা হচ্ছে একের অধিক সমাধান থাকে, আরেকটা হচ্ছে সমাধান থাকে না। তো আমরা এখানে মূলত ইন্টারমিডিয়েট লেভেলের কারণে আমরা মূলত প্রথম কন্ডিশন, যে আমাদের একক সমাধান মানে যেই কয়টা চলক ওই কয়টা ভ্যালু আমি বের করতে পারবো, এটা মূলত আমরা করবো এখানে। আর যদি ডেল ইকুয়াল যদি 0 হয়, আসলে আমাদের কোনো সমাধান থাকবে না। আর যদি মনে করো, এটা এখন আমি হালকা একটু আলোচনা করে দিই,
যে যদি আমরা কিছু অপারেশন অ্যাপ্লাই করার পরে যদি আমার এমন ঘটে যে আমার সমীকরণ দুইটা চলক তিনটা, যেহেতু এখানে আমরা এই উদাহরণটা দেখা যাচ্ছে, এখানে মনে করো যে এই সমীকরণটা আমি যদি যে কোনোভাবে অমিট করে ফেলতে পারি বা তোমার ইলিমিনেট করে ফেলতে পারি, তাহলে যেটা হবে আমার সমীকরণ দুইটা চলক কিন্তু তিনটা। ওইসব ক্ষেত্রে মূলত একের অধিক সমাধান থাকে। এই ব্যাপারটা উপরের লেভেলে আলোচনা করা হয়, তোমাদের লেভেলে প্রয়োজন নেই। তোমাদের লেভেলে মাত্র প্রথম কন্ডিশন যে আমার যেই কটা চলক থাকবে ওই ওই কয়জনের সমাধান আমি পাবো, তাহলে সেটাকে আমরা বলি ইউনিক সলিউশন। আচ্ছা, আমরা একটু আগে যেটা দেখে এসেছি পদ্ধতিটাতে, এই যে তোমার এটাকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা একাধিক সমীকরণ জোট। এই সমীকরণ জোটের প্রথমে আমরা যেটা করব, এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ দ্বারা এখানে একটা নির্ণায়ক ক্রিয়েট করব আমরা। তোমরা ক্লাস 9-10 নির্ণায়ক পদ্ধতিটা একটু মাথায় চিন্তা করো, এরকম আমরা করে আসছি। ওটা ছিল 2/2, এটা হচ্ছে 3/3, পার্থক্য শুধু এটা। তাহলে এটাকে বিস্তারের মাধ্যমে, বিস্তার কিভাবে করব, যারা গত ক্লাসে বললা যে তোমরা বিস্তার একটু কম বুঝো, তাদের জন্য একটু বলতেছি আমি তো একটু দেখিয়ে দিতে চাচ্ছি মনে করো আমরা প্রথম কলাম বরাবর এটা বিস্তার করব, প্রথম সারি বরাবর। আচ্ছা, মনে করো আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব, এই বরাবর বিস্তার করব। তাহলে যখন প্রথম এই উপাদানের জন্য যখন আমি কাজ করব, তখন তার এই কলাম বরাবর, এই সারি বরাবর সব উপাদান বাদ যাবে, বাকি থাকে কি এই চারটা। তাহলে 1 × 1 -1, প্রথমে 1টা আমার গুণাকারে থাকবে, এরপরে -1 × 1 মানে কি -1, সূত্রের একটা মাইনাস থাকবে, 3 × 3 মানে 9। দ্বিতীয় উপাদানটা নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়? আমরা নির্ণায়কের চিহ্ন যখন পড়েছিলাম, যে যখন যাদের এই মানটা যখন আমরা A11 এটা বলছি A12, যাদের ওই ইন্ডিসিসের মানগুলো বিজোড় হবে তারা নেগেটিভ হবে। এরপরে আসে আমি এটার জন্য কাজ করব, 2 এর জন্য। তাহলে 2 গুণাকারে থাকবে। এখন দেখো 3 × 3, 3 আর 1 গুণ দিলে 3, আর সূত্রের একটা মাইনাস থাকবে, আর 2 এ 3 গুণ দিলে 6 হবে। তাহলে আমার দ্বিতীয়টা গেল। এবার আমি তৃতীয়টা বরাবর কাজ করব। এখানে -1 আছে, এই জন্য আগে আমি কি -1 দিয়ে রেখেছি। জেনারেলি এখানে আমরা প্লাস লিখি, সূত্র অনুযায়ী প্লাস লিখি, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে কি প্লাসে মাইনাসে মাইনাস, এর জন্য মাইনাস দিয়েছি। এখন দেখো তাহলে আমার কি এই চারটে উপাদান, এই উপাদানগুলো বাদ যাবে। আমি আবার বলতেছি, যেই যুক্তির জন্য আমি মানে মান বের করব বা 2/2 আকার করতে যাব, সেক্ষেত্রে যেটা করবো ওইটা সারি এবং কলাম বরাবর বাকি উপাদানগুলো বাদ পড়বে। হ্যাঁ বলো, কে কি বলতে চাইছিলে? অডিওগুলো বন্ধ রাখবা, যখন কথা বলা লাগবে তখন শুধু অডিওটা আনমিউট হবে, আদার্স অডিও সবসময় মিউট থাকবে। এখন দেখো তাহলে কি 3 × 3 9, আর 2 × -1, আগের একটা সূত্রের মাইনাস আছে, তাহলে 2 মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2। তা আলটিমেটলি এখানে যোগ বিয়োগ করলে মাইনাসটা রেজাল্টটা -15 আসে, এটা আমরা লিখলাম। এখন দেখো এর পরবর্তীতে যখন আমি এটাকে নিচে নামিয়ে নিয়ে যাই, কারণ আমাদের লাগবে। ওকে, আচ্ছা এখন দেখো যখন আমি ∇x বের করব, যখন আমরা ∇x বের করবো বা এটা বা ডিটারমিনেন্ট এক্স, এটা মূলত তখন মূলত আমার এক্সের যে ভ্যালুগুলো আছে, যে 1 3 2, এই জায়গাটাতে এসে কনস্ট্যান্ট ভ্যালুগুলো ইনসার্ট করবে। আমি আবার বলতেছি, আমরা ক্লাস 9-10 নির্ণায়কটা মাথায় রাখবো। তো আগের মতো করে আমরা এরকম বিস্তার করে মানটা বের করব। এরপরে যখন আমরা আবার ওয়াই এর কাজটা করব, তাহলে কি এখন আমরা এই নির্ণায়কে শুধু
চেঞ্জ হবে বারবার। ওয়াইয়ের মান আছে এখানে, যেটা ছিল ওয়াইয়ের মানগুলো বের হয়ে যাবে, সেখানে আবার আমাদের কি এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো ভিতরে ইনসার্ট হবে, যে এখানে যেটা দেওয়া আছে। এরপরে আসো, যখন আমরা জেডের জন্য কাজ করব, জেডের জন্য, তখন এই নির্ণায়কটা আমার ঠিক থাকবে। শুধু কি হবে, জেডের যেই কোএফিসিয়েন্টগুলো আছে তার সেই জায়গায় কি আমার এই মানগুলো ইনসার্ট করবে, কনস্ট্যান্ট ভ্যালুটা। তাহলে আমরা আগের মতো কি বিস্তার করে ফেলবো, বিস্তার করে কি মানগুলো বের করব। এই মান বের করার পরে আমাদের যে ফর্মুলা ছিল কি, আমরা ক্লাস 9 আবার বলতেছি যেটা করেছি, ডেল এক্সের জন্য যে আমরা নির্ণায়কটা বের করেছি, বা এক্সের জন্য যেটা তোমরা বের করতা, সেই মানটাকে আগের যে নির্ণায়কটা আমার ছিল সেটা দ্বারা ভাগ করে দেব। এই ভাগ করে দিলে তিনটার ক্ষেত্রে ভাগ করব, যে মানটা আসবে সেটাই আমার রেজাল্ট। আবার বলতেছি, আমরা প্রথমে নির্ণায়ক বের করব, এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে এদেরকে দিয়ে একটা নির্ণায়ক হবে। নির্ণায়কের মানটা আমরা বিস্তারের মাধ্যমে অথবা সারাসের মাধ্যমে যেভাবে পারি ওইভাবে বের করব। পরবর্তীতে আমরা ডেল এক্স বের করবো। ডেল এক্স ক্ষেত্রে যেটা ঘটবে, মানে এক্সের জন্য আমরা নির্ণায়ক বের করব, সেক্ষেত্রে কি এক্সের সহগগুলোর জায়গায় আমাদের কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে। ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে, ওয়াইয়ের ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ হয়ে কি কনস্ট্যান্ট আসবে। জেডের ক্ষেত্রে যেটা আসবে, জেডের ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ হয়ে কি তোমার কনস্ট্যান্ট ভ্যালুগুলো ইনসার্ট হবে। তিনও ক্ষেত্রে আমরা বিস্তার করে অথবা সারাসের মাধ্যমে আমরা নির্ণায়কের মানটা বের করে ফেলবো। এরপরে কি মূল নির্ণায়ক দিয়ে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেডকে আমরা ভাগ করে দেব। ভাগ করে দিলে যে রেজাল্ট আসবে সেটাই মূলত রেজাল্ট। আমাদের তাহলে কি আমরা ক্রেমাস রুলটা মোটামুটি আমাদের কি ক্লিয়ার হয়ে গেল। তাহলে মূলত আমার এখানে এই চ্যাপ্টারে যা যা আমার ছিল সবগুলো টপিকস মূলত আমি শেষ করেছি। এখন আমরা যেটা করব, সামনে আমার পরীক্ষা আছে, ওই পরীক্ষার সময়টা তোমাদেরকে সময় দেবো যে তোমরা তোমাদের কাছে যে বইটাই থাকুক না কেন সেটা থেকে তুমি যত সৃজনশীল কোশ্চেন আছে ওই সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করবা। আমি এখানে একটা তোমাদেরকে সলভ একটু দেখাই দিচ্ছি। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। প্রথমে বলা আছে নির্ণায়ক এ 7-এর সহগুণক, 7 বলতে এই উপাদানটা। তাহলে এই উপাদানটা মূলত আমাদের কত, এ অফ 2 3, দ্বিতীয় সারির তৃতীয় কলামের দ্বিতীয় বিন্দু। তাহলে কি যে আমরা কিভাবে লিখছি সহগুণক, আমরা সহগুণকের ক্ষেত্রে কি করব, আমরা -1 টু দি পাওয়ার তার যে ইন্ডিসিসের সে যত অবস্থান আছে সে অবস্থানটা আমরা নেব। 2 এবং 3 এর প্লাস রেজাল্ট হচ্ছে অড, তাহলে আগে একটা মাইনাস চিহ্ন হবে। আর বাকি যখন আমাদের এখানে যেটা ঘটবে আগের মতো করে, একটু আগে আমরা যেটা দেখেছিলাম, যে আমরা যে ভুক্তির জন্য বিস্তার করব ওই ভুক্তি বরাবর যে সারি কলাম আছে সারি কলামটা বাদ যাবে। এই সারি কলাম আমাদের বাদ, তাহলে মান থাকে কত 1 5 1 2 3 5 1 2 3 5। তাহলে 5 কে 5 আর 3 এর 2 এ গুণ দিলে -6 হবে। সিস্টেমের একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি মানটা 1। এটা গেল আমাদের আচ্ছা। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন আমাদেরকে বলা আছে এ ইনভার্স নির্ণয় করো, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তাহলে এ ইনভার্স নির্ণয় করতে হলে আমাদের কেন এগুলোতে সৃজনশীলে দেওয়া হয় ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই।
প্রথমে তোমাকে বলছে কি 7-এর সহগুণক নির্ণয় করো। তাহলে সহগুণক নির্ণয় করতে হলে তোমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে তোমার বিস্তারের ব্যাপারটা আসবে, আর একটা আছে চিহ্নের ব্যাপারটা আছে। তাহলে এখানে তোমার দুইটা জ্ঞান আছে, 2 মার্ক। এ ইনভার্স নির্ণয় করো। আমি গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে এ ইনভার্স নির্ণয় করতে আমার 4টা কন্ডিশন। প্রথম হচ্ছে আমি ডিটারমিনেন্টের মান বের করব, 1 মার্ক। ডিটারমিনেন্টের মানের ভিত্তিতে আমার ডিসিশন হবে এর তোমার বিপরীত ম্যাট্রিক্স আছে কি নাই। আচ্ছা, তাহলে এই হলো তোমার দুইটা জ্ঞান। এরপরে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, 3টে জ্ঞান। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব, ভাগ করলে আমার নতুন একটা ম্যাট্রিক্স আসবে। ওখানে ভাগফলে যেটা ঘটবে, যদি ভাগাকারে থাকে প্রত্যেকটা উপাদানকে ভাগ দিতে হবে, গুণাকারে থাকলে প্রত্যেকটাকে কি গুণ হয়ে যাবে। এই যে আরেকটা জ্ঞান আমার অ্যাপ্লাই হচ্ছে। এই মূলত 4টা জ্ঞান, 4টা জ্ঞানের জন্য 4 মার্ক। তাহলে আমরা দেখি, প্রথমে কি আমরা ডিটারমিনেন্টের মানটা বিস্তারের মাধ্যমে বের করেছি, মান আসছে আমার 1। তাহলে যেহেতু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল নট 0, কাজে এ ইনভার্স বিদ্যমান। আমরা এখন যে পদ্ধতির আগে পড়ে এসেছিলাম যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। আমি এটাকে ট্রান্সপোজটা একত্রে কেন করতেছি না? হ্যাঁ বলো, কে কিছু বলতে চাইছিল বলো। স্যার ইনভার্স ওয়ান ওইটাকে বিপরীত ম্যাট্রিক্স বলে না? হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স। ওকে স্যার। ওকে, এখন আমরা এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো আগে। কেন এরকম করে ট্রান্সপোজটা আমি কেন রেখেছি ওই দিন আমি একবার ব্যাখ্যা দিয়েছিলাম, আবার বলতেছি যে আমাদের যে সিরিয়ালে তোমার ম্যাট্রিক্সটা আছে ওই সিরিয়াল আমি প্রত্যেকটা উপাদানের জন্য সহগুণক বের করব। এই সহগুণকের যখন ট্রান্সপোজ করব সেটাই মূলত আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই জন্য ওটাকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখেছি। জেনারেলি আমাদের যে ম্যাট্রিক্সটা থাকে সেই ম্যাট্রিক্সটা আমার স্মল থাকে মূলত। সেটা মূলত আমার স্মল থাকে। আমাদের জেনারেলি যে ম্যাট্রিক্সগুলো থাকে সেটা এরকম থাকে। এখন এখানে যে সিরিয়ালটা আছে ওই সিরিয়ালে মূলত আমি সহগুণকগুলো বের করব। এই বের করার পরে আমি যে ট্রান্সপোজটা করব, তাহলে আমি সম্ভবত অঙ্কটা এখানে 2টে নিয়মে করা আছে সম্ভবত। তাহলে আমরা যে সিরিয়ালে ওই দিন আমরা যেভাবে দেখেছি ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য, যদি কনফিউশন থাকে আমি বলবো যে তোমরা ওই ভিডিওটা আবার দেখবা। আমরা এখন এত সময় ব্যয় করব না। আমরা ওইখানে যেভাবে দেখেছি ওইভাবে কি 9টা উপাদান বের করে ফেলবো। এই যে এ স্মল এ 1 সহগুণকরা আমরা ধরে নিচ্ছি কত, ক্যাপিটাল A11। এখানে আরেকটা কথা একটু মেমোরাইজ করে দিই, মান আমার যত আছে মানটা ফ্যাক্টর না, শুধু ওই পজিশনের আমি সহগুণক বের করব। আবার বলছি, এখানে আমার ম্যাট্রিক্সে যে মানগুলো আছে এই মানটা আমি কনসিডার করব না, শুধু যে পজিশনে আছে ওই পজিশনের সহগুণক আমি বের করব। এই সহগুণকগুলো বের করে আমার কি 9টা উপাদান আসবে। এরপর আমি কি ওখানে বসাইয়া যেটাকে আমি সমীকরণ 1 ধরেছি, এটাকে সমীকরণ 1-এ ইনসার্ট করার পরে এটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে যেটা ঘটবে, সারি কলামে কলাম, সারিতে 5 1 2 এটা ছিল সারি, এটা হয়ে গেছে এখন কলাম। -5 1 1 এটা ছিল সারি, এখন এটা হয়ে গেছে কলাম। এই কাজটা আমরা করে নেব। আবার বিকল্প পদ্ধতি ওই দিন তোমাদেরকে আমি যে নতুন একটা পদ্ধতি পড়িয়েছি ওই পদ্ধতিতে করা আছে। ওই পদ্ধতিটা কোত্থেকে শুরু হবে, মূলত সে এখান থেকে শুরু হবে। আমরা এটাকে প্রথমে 3/3 ম্যাট্রিক্সটাকে 4/4 নির্ণয়কে লিখব। 4 7 2 4, এই যে 4 7 2 4, 5 10 3 5, 5 10 3 5, 2 3 1 2, 2 3 1 2, প্রথম সারিটা আবার লিখেছি আমরা। এরপরে আমি ওই দিন বলে দিয়েছিলাম যে এখানে কাজটা হবে এরকম, প্রত্যেকটা এখানে আমি
এইভাবে চলবে। এই গুণটা তুমি দাও 4 × 10 5 × 7 এটাই দেওয়া আছে। তাহলে এরপরে আমার কি করব, আমি এই দুটাতে অ্যাপ্লাই করব। 7 × 3 10 × 2 সিস্টেমের মাইনাস কেন হবে, ওই যে 2/2 নির্ণয় করতে আমরা দ্বিতীয়টা কাজ করতে গৌণকর্ণ, মানে এটা হচ্ছে গৌণকর্ণ, এই যে এটা হচ্ছে গৌণকর্ণ, এই যে যেটা আমি এটা হচ্ছে গৌণকর্ণ। তাহলে গৌণকর্ণের আগে আমরা মাইনাস লিখব। আচ্ছা, এটা আমাদের শেষ। এরপর আমরা তৃতীয়টার জন্য কাজ করব, আবার এখানে আবার কাজ করব 2 × 5 3 × 4 2 × 5 3 × 4। এরপরে দেখো আমরা এই চারটাতে কাজ করব 5 × 3 2 × 10 5 3 2 10। অনুরূপভাবে এখানে কাজ করব, এরপরে এটাতে কাজ করব, এরপরে এটাতে কাজ করব, এরপরে এটাতে কাজ করব, এরপরে কি এটাতে কাজ করব। তো আমরা দুটো করে কাজ করব। কাজ করার পরে যে মানটা আসবে এটাকে আমি ট্রান্সপোজ করে ফেলবো। এখানে তোমার এই যে তোমার এখানে যে তুমি 9টা ওই সহগুণক যে বের করেছো, আমার এগুলোর কোনো কাজ নাই এখানে। ও কাজটা আছে, তবে ভিন্ন স্টাইলে আছে কাজটা। এখানেও কাজ এটা আছে, তবে ভিন্ন স্টাইলে আছে। আচ্ছা, তো মানগুলো বের এটা ট্রান্সপোজ করব। তাহলে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দেখো প্রত্যেকের একই রকম আসছে। তাহলে এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমার ডিটারমিনেন্ট অফ এ দ্বারা ভাগ করব, করলে আমার কি ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে যাবে। এই চ্যাপ্টারের জন্য ইনভার্স ম্যাট্রিক্স সো ইম্পর্টেন্ট, সো কোনোভাবে এটাকে মানে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আগের ক্লাস আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে শরীফ ম্যাথ একাডেমি, ওখানে সবগুলো পাবে। স্যার এই পদ্ধতিটা বোর্ড পরীক্ষায় দিলে কি প্রবলেম হবে? এখন এটা আমি ওই ওই দিনের ক্লাসেও বলেছিলাম, ওটা তোমার টিচারের উপর ডিপেন্ড করবে। তুমি একটু তোমার ওখানে সাউন্ড হচ্ছে খুব, তুমি একটু সেপারেট হয়ে যাও, তাহলে সাউন্ডটা এখানে আসবে না। এখন বাকিদের বলো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা ইনভার্স ম্যাট্রিক্সের। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখন দেখো এরপর হচ্ছে যে এখানে আরেকটা কন্ডিশন আছে, দেখো এবার সেটা হলো যে তৃতীয় যে কোশ্চেনটা এখানে বলা আছে x = b হলে, মূলত এটা হচ্ছে ক্রেমার্স রুল। সমাধান যোগ্যতা যাচাই করে x এর মান নির্ণয় করো। এই সমাধান আমি কেন তোমাদেরকে এই জিনিসটা পড়িয়েছিলাম তার একটু ব্যাখ্যা এখন দিই। এই জিনিসটা আমি এই জন্যই পড়িয়েছি তোমাদেরকে, কখন সলিউশন থাকবে, কখন একাধিক সলিউশন থাকবে, কখন থাকবে না। একদম আমি তোমাদের একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত যা যা কিছু লাগবে বইতে সব কিছু আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা আমাদের আগের জায়গায় চলে যাই। আমাদের বলছে x = b, তাহলে আমি এ ম্যাট্রিক্সটা লিখব, এক্স ম্যাট্রিক্স লিখব, বি ম্যাট্রিক্সটা লিখব। এটাকে এখন গুণ দেব। গুণ দিলে কি হবে, আমাদের গুণনটা মূলত কি হয়, এই সারিটা এটা হচ্ছে সারি, এটা কলাম বরাবর নামবে। তাহলে প্রথম উপাদানকে গুণ দিবে, তাহলে এক্স 1 × x হবে। দ্বিতীয় উপাদানকে গুণ দিবে 2y। তৃতীয় উপাদানকে গুণ দিবে। এরকমভাবে বাকি দুটো হয়েছে। আর এই পাশের যে কনস্ট্যান্টের যে মানগুলো ছিল এটা লিখে ফেললাম। এখন এটাকে একটু আগে আমরা যে ক্রেমার্স রুলের অঙ্ক করেছিলাম না, এই পদ্ধতিতে এখন সেটা আমি প্রথমে নির্ণায়কের মান বের করব। যেহেতু a = 1, এটা কোথায় পেয়েছি আমরা, আমাদেরকে আগে করা হয়েছে এই যে এখানে যখন আমরা নির্ণায়কের ইনভার্স ম্যাট্রিক্স করেছি না, তখন তো আমরা নির্ণায়কের মান বের করেছি। তাহলে আমি জানি কি এখান থেকে মানটা 1, তাহলে আমি সরাসরি ডিসিশনটা লিখে দিয়েছি। যেহেতু
এ ইকুয়াল 1 নট ইকুয়াল 0। যদি 0 হতো কোনো সমাধান থাকতো না। তাহলে কি কাজে কি এখন 0 না, একটা মান আছে কাজে সমীকরণ জোট 1, এটা একটা সমীকরণ জোট, এর অনন্য সমাধান বা ইউনিক সলিউশন বিদ্যমান। বাকি কাজগুলো একটু এখানে একটা পোর্শন আছে। এখন তাহলে তুমি প্রশ্ন করবা এখানে 4 মার্ক কীভাবে হলো, বলতেছি। এই যে তুমি এইটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে সাজাইছ, একটা জ্ঞান। এরপরে তুমি ডিটারমিনেন্টের মান বের করা লাগবে, 2 জ্ঞান। বা তুমি ডিটারমিনেন্ট মান আগে দেওয়া আছে, তুমি এখানে যে ডিসিশন দিছো 2টা জ্ঞান। তারপর তুমি ডেলেক্সের মান বের করেছো, 3টে জ্ঞান হতে পারে, ভাগ করে দিছো 4টা জ্ঞান, যেভাবে তুমি কনসিডার করো। তাহলে এখানে শুধু একটা মান চেয়েছে। এইটাকে আমি মূলত যেভাবে করেছি সেটা মূলত এখানে আমি সারাশের পদ্ধতি অ্যাপ্লাই করছি। সারাশের পদ্ধতিটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যারা নতুন তাদের জন্য একটু লিখতেছি। আচ্ছা, ওটা লাগবে না, শুধু আমার এখান থেকে 5/5 দিলেই হবে। সরি, ভুল হয়েছে একটু, 5/3 হবে, রো হবে 3টা। ওকে, সারাশের পদ্ধতি মূলত আমরা যেটা করি, আমাদের যে ম্যাট্রিক্সটা বা নির্ণয়টা থাকবে তাকে আমরা রিপিট করে লিখব। 14, 31, 43, 2, 4, 5, এখানে আছে 3, 7, এটা হচ্ছে 10। এখন আমরা যেটা করবো, যে প্রথম দুইটা এই কলামটা আর এই কলামটা 2বার লিখব, আবার লিখব। তাহলে 14, 31, 43, দেন 2, 4, 5। ঠিক আছে, এটাকে লিখছি। এখন আমাদের যে গুণটা যেভাবে চলবে, আমরা উপর থেকে নিচের দিকে নামবো। এটা, এটা আর এটা পরেরটা লিখলেও চলে। এখানে যে আমরা তৃতীয় মানটা লিখি না, তৃতীয় কলমটা লিখি না দ্বিতীয়বার লেখার ক্ষেত্রে, না লিখলেও চলে। এই যে উপর থেকে যে 3জন নামতেছে, এরা মূলত গুণ হবে এবং প্লাস আকারে থাকবে। এই যে 14, 4, 10, 14 × 4 × 10, 2, 7, 43, 2 × 7 × 43, 3, 31, 5, 3 × 31 × 5। এরপরে এখন আমরা সূত্রের একটা মাইনাস থাকবে, সূত্রের মাইনাসটা আমরা যে এখানে দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা নিচ থেকে উপরে উঠব নির্ণায়কের মতোই, বাট এখানে শর্ত যে 3টাকে ধরতে হবে। আর এই 3টে গুণাকার আছে, 43, 4, 3। এরপরে দেখো এখানে 5, 7, 14, এখানে দেখো 10, 31, 2। এগুলোর তোমার কি বলে গুণ দিয়ে এরপরে বিয়োগ করলে মূলত যোগ বিয়োগ করার পরে মানটা আসে 1। তাহলে আমার নির্ণায়কের ডিটারমিনেন্টের মান প্রথমে আসছে 1, এখন 1 দ্বারা ভাগ করছি, 2 1-এ ভাগ করলে কি রেজাল্ট হবে 1। তাহলে আমার এই একটা আমি করে দেখাইছি। তোমরা তোমাদের যার কাছে যে বুক আছে সেই বুক থেকে আমি বলবো যে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা সলভ করবা। যদি তোমার কোনো জায়গায় যদি বুঝতে তখন অসুবিধা হয়, তুমিও যেটা করবা, তুমি ভিডিওগুলো দেখবো, ওখান থেকে সহযোগিতা নিবা। আমরা একটা জিনিস বাদ দিয়ে এসেছি, আসলে বাদ দেওয়া না, ওই জিনিসটা খুব কম আসে, খুবই কম আসে, কিন্তু এরপরও আমি চাচ্ছি যে সেটা আমি আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে আমরা যে ইনভার্স ম্যাট্রিক্স বের করেছিলাম, আমরা শুধু বর্গাকার ম্যাট্রিক্সের ইনভার্স বের করেছি। তাহলে অবর্গাকার, দ্যাট মিন্স আয়তাকার যে ম্যাট্রিক্সগুলো, তাদের কি কোনো ইনভার্স আছে কি না, এটা একটা ব্যাপার আছে না, যে তাদের কোনো ইনভার্স আছে কি না, আমরা সেটা একটু এখন দেখব।
এই যে এই ব্যাপারটা দেখো, এটা একটু আমি চাচ্ছি যারা বুয়েট টুয়েট চুট কুয়েট এগুলোতে পরীক্ষা দেয় তাদের জন্য এই জিনিসগুলো একটু জরুরি। আয়তাকার ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান না হওয়াতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়ের মূল শর্তটা হচ্ছে কি, সেই ম্যাট্রিক্সকে বর্গাকার হতে হবে। এখন আয়তকার ক্ষেত্রে কি বর্গাকার তো নয়, সেক্ষেত্রে প্রদত্ত ম্যাট্রিক্সের যোগবোধক বিপরীত ম্যাট্রিক্সকে আয়তাকার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে। মানে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এটাকে আমি একটা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দেবো। আর কোনো একটা ম্যাট্রিক্সকে যখন তুমি কোনো একটা স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করবা, প্রত্যেকটা উপাদানে তার ইফেক্ট পড়বে। এই জন্য কি তাকে মাইনাস দ্বারা গুণ করে দিলে তোর প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এইটাই হলো যে তোমার আয়তাকার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আমি মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আয়তাকার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ব্যাপারটা তোমাদের স্কুল কলেজ পর্যায়ে থাকবে না, ভর্তি পরীক্ষার সময় এটা একটু লাগতে পারে। তো এই জন্য আমি একটু এটা ডিসকাস করে দিয়েছি। তোমাদের কারো বুঝতে সমস্যা আছে কিনা এটা? স্যার আর একটু বুঝে দিন। আচ্ছা, আমি বলি, মূলত বর্গাকার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা যায় কেন? ওখানে কলাম এবং সারি সমান থাকে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার অন্যতম একটা শর্ত হচ্ছে কি, এটাকে বর্গাকার হতে হবে, না হলে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা যায় না। আয়তাকার ম্যাট্রিক্সে আমরা যেটা দেখি, আয়তাকার ম্যাট্রিক্সের সারি কলামের মধ্যে কখনো সমান থাকে না, এই জন্য তো আয়তাকার হয়েছে। আমরা বর্গক্ষেত্রের ডেফিনেশন কি জানি, লম্ব এবং ভূমি কি সেম লেন্থের। আয়তাকার ক্ষেত্রে কি লম্ব ভূমি বা লম্ব দৈর্ঘ্য যেটা বলো, এটা একটু ডিফারেন্ট লেন্থের। ডিফারেন্ট লেন্থের যেহেতু, তাহলে এই জন্য ডিফারেন্ট লেন্থ হওয়ার কারণে এটার কোনো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হবে না। সেক্ষেত্রে আয়তাকার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা হবে, যে ম্যাট্রিক্সটা আমাকে দেওয়া থাকবে ওটাকে আমি মাইনাস দ্বারা গুণ করে দেবো। এই গুণ করে দিলে আমার রেজাল্ট যা হয়, মানে প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা করলে যেটা হবে মাইনাস দ্বারা গুণ করে দিলে ওটাই হলো যে আমার আয়তাকার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এই ধরনের কোশ্চেনগুলো অনেক সময় দেখা যায় যে বুয়েট টুয়েট চুয়েট কুয়েট বা সাস্ট এগুলোতে, বা তোমার এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে করে থাকে এগুলো। তাহলে আমার এই চ্যাপ্টারে আমার আর কিছু বাকি নাই। এখন আমরা যেটা করব, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। স্যার চ্যাপ্টারটা কি শেষ? হ্যাঁ, চ্যাপ্টার শেষ। তোমরা এখন যেটা করবা, আগামী সপ্তাহে আমি কয়েকদিন ক্লাস নেব না, হয়তো একটা কি দুইটা ক্লাস আমার মিস যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের যে কাজটা হবে, আমি তোমাদেরকে অনুশীলতে নিয়ে যাচ্ছি। এটা 2/2, 2/2 এর একটা অঙ্ক তো আমরা ওই দিন দেখে দিয়েছি, এদের বিপরীত ম্যাট্রিক্স বের করবা। এই অঙ্কটা দেওয়া আছে, এটার বিপরীত ম্যাট্রিক্স কীভাবে বের করবা, প্রথমে এটাকে ট্রান্সপোজ করে নিবা, এরপরে বিপরীত ম্যাট্রিক্স বের করবা। এটার ক্ষেত্রে দেখো, এক্সের -1 মানটা ইনপুট দিবা, দেওয়ার পরে ইনভার্স ম্যাট্রিক্স বের করবা আগের নিয়মে। আমরা উদাহরণ যে অঙ্কগুলো করে আসছি ওই রকমে, এটাও একই রকম বিপরীত যোগ্যতা যাচাইপূর্বক, মানে ডিটারমিনেন্ট মান 0 না 1 বা কোনো একটা মান আছে কি না, এইটাই হলো যে বিপরীত যোগ্যতা যাচাইপূর্বক। যদি তোমার যে ইনভার্স বের করলে সেই ইনভার্স, ডিটারমিনেন্ট বের করলে সেই ডিটারমিনেন্টটা যদি নন জিরো হয় তাহলে ইনভার্স থাকবে, না হলে থাকবে না। এটি হলো যে বিপরীতকরণ যোগ্যতা যাচাই। এরপরে দেখো এই সমীকরণ চলকগুলি সহগগুলি নিয়ে, তাহলে এখানে এক্স ওয়াই জেডের চলকগুলো সহগগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে যাবো, ওটাকে সলভ করব। এত ম্যাট্রিক্সে কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে কি না, তাহলে এখন এটার আমরা কি করতে হবে, মূলত এটা। হ্যাঁ বলো স্যার ই নাম্বারটা আরেকবার একটু বুঝে দিন। এ নাম্বার ই ই ই, আচ্ছা ওকে, তোমার অডিওটা আনমিউট করো। আমরা একটু আগে ক্রেমাস টুলে যেটা করেছি, যেটা দেখেছিলাম কি, এই যে এক্স ওয়াই জেড যারা আছে এদের সহগগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করবো। এখানে এটাই বলা আছে, সমীকরণ জোটের চলকসমূহের সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। জাস্ট এখান থেকে সহগগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে ফেলবো। সেটা হবে, আমি একটু করে দেখাই দিই, তোমার যেহেতু কনফিউশন হচ্ছে আমি ম্যাট্রিক্সটাকে লিখিয়ে দেখাই দিই, আমরা এখান থেকে সব কিছু ক্লিয়ার হব। তাহলে আমার এক্সের সহগ কত, 1,
ওয়াই সহগ হচ্ছে -1, জেডের সহগ হচ্ছে 1। আমার দ্বিতীয় লাইনে দেখো, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ 2, ওয়াই যেহেতু নয় ওয়াই সহগ 0 হবে, আর জেডের সহগ 1। তৃতীয়টাতে আসো, ওয়ান টু -3, 1 2 -3, এটা হচ্ছে মূলত আমার ম্যাট্রিক্সটা। এখন এই ম্যাট্রিক্সটার আমি প্রথমে নির্ণয় বের করবো, ডিভিশন দিব, ডিভিশন দিয়ে আমি কি এক্সের কি বলে ওই বিপরীত ম্যাট্রিক্সের, এখন যে পরবর্তীতে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, বিপরীত ম্যাট্রিক্স আমরা যেভাবে করে এসেছি। এরপরে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমি এই ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব, যে অ্যাজ ইউজুয়াল যেটা করে আসে ওইটাই। এখন তো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, ওকে। এরপরে দেখো এটার ক্ষেত্রে কি আমি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে কিনা, তাহলে নির্ণায়কের মানটা বের করব, নির্ণায়কের মানের ভিত্তিতে আমি একটা ডিসিশন দেব। এই ধরনের অঙ্ক আমরা করে ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে কি না, কে এর কোন মানের জন্য, ওই যে আমরা একটা অঙ্ক করে আসছি না ব্যতিক্রমী অব্যতিক্রমীর ক্ষেত্রে। এই যে ব্যতিক্রম, এই যে এই টাইপের অঙ্কটা আমরা করছি না, এভাবে সলভ করবো মূলত। কালকে আমি তোমাদেরকে বলছিলাম একটা জিনিস আমার বাকি ছিল, সেটা হলো যে কোনো একটা বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি কোনো ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্সের গুণফল সর্বদা কি হবে, তোমার অবেদক ম্যাট্রিক্সে পরিণত হবে। কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স এর গুণফল সর্বদা অবেদক হবে। আমি দুই দিকে দেখেছি, তোমার এটা লেফট থেকে লেফট রাইট দুই ব্যাপারটা এখানে দেওয়া আছে, দুটোটা ইকুয়ালে কি আই হবে। এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো আই এর অর্ডার এখানে কত, তো এর উত্তরটা হলো যে এর যে অর্ডার এখানে আই এর অর্ডারটা তাই হবে। এর যদি অর্ডার 2/2 হয় তাহলে আই এর অর্ডারটাও কি 2/2 হবে। এর অর্ডার যদি 3/3 হয় আই এর অর্ডারটাই কি 3/3 হবে। আচ্ছা, এখন এরপরে দেখো এগুলো বাকিগুলো সবগুলো ইনভার্স রিলেটেড, এগুলো নিজেরা দেখে দেখে করতে পারবে আমার বিশ্বাস। এই যে এখানে বি এর মান বের করতে বলছে, তাহলে কি করতে হইব, এই যে বেজালগুলো হচ্ছে এগুলো, এটার মূলত ইনভার্স বের করা লাগবে। এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করে ওই যে একটু আগে যে প্রপার্টিটা পড়েছে কোনো একটা ইনভার্স এবং তার কি ওই ম্যাট্রিক্সটা গুণ দিলে কি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা কোনো একটা ম্যাট্রিক্সে গুণ দিলে মূলত ওই ম্যাট্রিক্সটাই উৎপন্ন হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের কিছুই হয় না, ওটা কোনো ইমপ্লিমেন্ট নাই। এটাও যে মান ধরে করে ফেলবা, এগুলো তো সব জাস্ট এখানে তোমাকে চেক করার জন্য অঙ্কগুলো, এগুলো ক্রেমার্স রুল। ক্রেমার রুল ব্যবহার করে সমাধান করো। কেন ক্রেমার রুল আমাদের খুব জরুরি এই চ্যাপ্টারের জন্য, সৃজনশীল কোশ্চেনের জন্য ক্রেমার রুল অনেক ইম্পর্টেন্ট। এখন এখানে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করে নিবে। এটাই তোমার যে আমার ক্লাস যখন বন্ধ থাকবে পরীক্ষার কারণে এটাই তোমাদের কাজ হবে। ভিডিওতে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, ভিডিও দেখে দেখে নিয়ে নিবা, অথবা অন্য কোনো বইতে যদি থেকে থাকে ওখান থেকে নিয়ে নিবা, নিয়ে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। এখন আসো দেখো, আমরা কিছু বহু নির্বাচনী পড়ব এবং তার শর্ট টেকনিকটা একত্রে আমরা দেখব। তো প্রথম টাইপের আমি তোমাদেরকে যে বহু নির্বাচনীটা আমাদের পড়তে হয় সেটা হলো যে ম্যাট্রিক্সের ধারণাগুলো। তো ম্যাট্রিক্সের ধারণাটা কি, আমার যে বিভিন্ন ডেফিনেশনগুলো পড়িয়ে আসছি, আমি তোমাকে অনেকগুলো ডেফিনেশন পড়াইছি না তোমাদেরকে,
সেগুলো। এখন দেখো এটা আমরা অ্যাপ্লাই করব। এটা আমরা ওই দিন মনে হয় এটা সলভ করে ফেলছি, এটাও সলভ করে ফেলছি, কিন্তু এরপরেও কি আমরা আরও কিছু জিনিস দেখব। প্রথম স্টেপটা আমাদের কি আছে, কি বললাম আমি? প্রথম স্টেপ হলো যে আমার ডেফিনেশনগুলো। তো এই ম্যাট্রিক্সটা মূলত কোন ম্যাট্রিক্স? এটা কি কর্ণ ম্যাট্রিক্স নাকি প্রতিসম ম্যাট্রিক্স নাকি স্কেলার ম্যাট্রিক্স নাকি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? আচ্ছা, এখন আমরা ডেফিনেশনগুলো কিভাবে দেখব? আর মূলত যখন আমরা অনেক ধরনের এমসিকিউ সলভ করব তখন মূলত আমার ব্যাপারগুলো ক্লিয়ার হবে, আদার্স আমার কি ক্লিয়ার হবে না। আমরা কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন যেটা জানি যে কর্ণর শুধু কর্ণ বরাবর মান থাকবে, আউটারে কোনো মান থাকবে না, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স নয়, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের আমরা যে ডেফিনেশনটা পারি সেটা হলো যে ওই ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ, ওই ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যদি সমান হয় তাহলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করলে 2 0 1 0, যদি এটাকে আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজটা আমি একটু দেখাই দিই, দেখি আমাদের ট্রান্সপোজটা হয় কি না। 2 0 1 ঠিক আছে, 0 2 1, এরপর হচ্ছে 1 0 2। তাহলে দেখো ট্রান্সপোজ করলে কি মিলছে না আমার, তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সও না। এরপর আসে আরেকটা কথা বলা আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের শর্ত হলো যে কি প্রধান কর্ণ বরাবর মান থাকবে, প্রধান কর্ণ বরাবর মান থাকবে, সেটা ওয়ান ভিন্ন অন্য কিছু কিন্তু একই রকম। আদার্স যে মানগুলো থাকবে, যে এই উপাদান এই উপাদান এই উপাদান বা নিচের তিনটি উপাদান, এটা শূন্য থাকবে। তাহলে স্কেলারও মানতেছে না, যেহেতু তিনটাই মানতেছে না, এই ম্যাট্রিক্সের এখন আমরা ব্যতিক্রমী কখন পাবো? আমরা নির্ণায়ক বের করবো। এটা নির্ণায়কটা বের করে আমি যদি নির্ণায়কের মানটা শূন্য হয় তাহলে ব্যতিক্রমী, যদি নির্ণায়কের মানটা শূন্য না হয় তাহলে সেটা কি অব্যতিক্রমী। আমরা একটু আগে ইনভার্স ম্যাট্রিক্স সলভ করার জন্য কি এগুলো আমরা খুব দেখে এসেছিলাম। তাহলে এই এই এমসিকিউটা আমাদের গেল। আচ্ছা, এখন এই রিলেটেড আমরা আরও কিছু এমসিকিউ পড়ব। সো আমরা আরেকটা ফাইল ওপেন করি। আমাদের ফাইলটা ওপেন হলে আমরা কি এই রিলেটেড আরও অনেকগুলো দেখব। দুই নম্বরে 4 হবে। হ্যাঁ, 2 নম্বরে আমরা ওইটাতে একটু পরে যাচ্ছি, আরও কিছু অঙ্ক আমরা দেখি। 2 নম্বরে 4 হবে কেন? তার এই যে এই উপাদান আর এই উপাদান সমান হতে হবে। ওই দিন আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে প্রতিসম ম্যাট্রিক্সের হিসেবে কি এই দুটি উপাদান সমান হতে হবে। এখন আমরা এখান থেকে আরও অনেকগুলো অঙ্ক দেখব। আচ্ছা দেখো এখানে কি বলছে, কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি সমান ও অশূন্য এবং অন্য উপাদানগুলি শূন্য হলে সেই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলে? এই যে একটু আগে আমরা ডেফিনেশন দিয়েছি, কোনো বর্গ কর্ণের উপাদানগুলি সমান এবং অশূন্য এবং অন্য উপাদানগুলি শূন্য, একটু আগে আমরা ডেফিনেশন, সেটা হচ্ছে মূলত স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স নিচের কোনটা সমঘাতী ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো যে যদি আমি ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করার পরে যদি আগের ম্যাট্রিক্সটাই হয় তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। এখানে শর্তটা আমাদের দেওয়া আছে যে সমঘাতী ম্যাট্রিক্সের শর্তটা হলো এ স্কোয়ার ইকুয়াল এ, মানে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে আমি বর্গ করব, বর্গ করলে যদি আগেরটাই আবার পাই তাহলে এটা হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে দেখো এই ম্যাট্রিক্সটার প্রকৃতি কোন প্রকৃতির? আচ্ছা এখানে দেখো সর্বশেষ উপাদানটা হচ্ছে কত? এন ইন্টু এন। তাহলে আমরা জানি যদি সারি কলাম যদি একই থাকে তাহলে সর্বশেষ উপাদানটা কি 3 3 হয়। তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই টেকনিকগুলো আমরা অবলম্বন করব, খুঁটিনাটি ব্যাপারগুলো।
এই কার মোবাইলে ডিস্টার্ব করতেছে একটু, এটা বন্ধ করো। এরপরে দেখো কোনো বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলো এইরকম, যখন আই ইকুয়াল নট যে সবগুলো উপাদান শূন্য, যখন আই ইকুয়াল যে তার মানে প্রধান, এই যে প্রধান কর্ণ বরাবর মানগুলো 1, এটা মূলত একটা অবেদক ম্যাট্রিক্স। আমি এখানে অ্যান্সারটা দিই নাই, কারণ এটা স্টুডেন্টকে জানার দরকার আছে। এটা হচ্ছে 2/2 ক্রমের অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। পরেরটা হচ্ছে 3/3 ক্রমের। এটা আসলে এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি অন্য অন্য উপাদানগুলো শূন্য, প্রধান কর্ণ বরাবর মান আছে, তবে এটা 1 ভিন্ন অন্য কোনো মান, তাহলে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যদি এখানে কোনো একটা উপাদান যদি তোমার মনে করো 2 না হয় 4 হতো, তাহলে সেটা হয়ে যেত তোমার কর্ণ ম্যাট্রিক্স, সেটা হয়ে যেত কি কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে এটা দেখো, এই ম্যাট্রিক্সটা কি, এটাকে তুমি সারি কলাম কলাম সারিতে নিয়ে যাও, মান আগেরটাই থাকবে, তাহলে কি এটা মূলত ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা এখন যা পড়তেছি কি এগুলো কি সব ডেফিনেশন রিলেটেড আমরা পড়তেছি। স্কেলার গুণনের ক্ষেত্রে কোনটি সত্য? স্কেলার গুণন হচ্ছে কি তুমি যে পাশে গুণ দাও না কেন এটা বিনিময়যোগ্য। ডান পাশ থেকে গুণ দিলে মান যা হবে, আমি তোমাদেরকে একটু এটা ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের একটু অসুবিধা হবে। মনে করো আমার এ একটা ম্যাট্রিক্স, আচ্ছা আমরা ওখানে কে ইন্টু এ বাংলা সিলেক্ট করা আছে, কে ইন্টু এ মনে করো একটা ম্যাট্রিক্স, কে হচ্ছে স্কেলার, মান যা হবে তুমি যদি এ কে তুমি করো মান একই হবে। এই জন্য কি এটা বিনিময়যোগ্য। ম্যাট্রিক্স মূলত বিনিময়যোগ্য হয় না, ম্যাট্রিক্স গুণন বিনিময়যোগ্য নয়, কারণ এখানে তোমার এই অর্ডারে একটা ব্যাপার আছে। তাহলে এই ব্যাপারটা দেখেন আমাদের ক্লিয়ার। এরপরে যে আমরা ডেফিনেশনটা দেখি, এম ইন্টু আইএন, আইএন ইন্টু এম, এম হলে এম প্রতীকের ম্যাট্রিক্স কী হবে, এম ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স কী হবে, তাহলে এখানে এম বাই এম হবে। আইএন মূলত এটা হচ্ছে যে তোমার ইনভার্স ম্যাট্রিক্স, সরি অবেদক ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে অবেদক ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ দেওয়া হয়, হ্যাঁ, ওই ম্যাট্রিক্সটি উৎপন্ন হয়। আবার এটা দ্বারা যখন গুণ দিবা ওই ম্যাট্রিক্সটি উৎপন্ন হবে। তাহলে এখানে মূলত এন এমটা সমানে হয়ে যাবে। তাহলে এখানে পরবর্তী যেটা থাকবে তাহলে আমার এম হয়ে যাবে, যে এম ইন্টু এম হয়ে যাবে। এরপরে দেখো আমাদের পরবর্তী যেটা আমরা দেখব, আমি তোমাদেরকে যেটা করিয়েছি, প্রথমে ডেফিনেশনগুলো পড়াইছি, পরবর্তীতে ম্যাট্রিক্সের যোগ করেছিলাম আমরা। তো ম্যাট্রিক্সের যোগটা কেমন হয়, যে যোগ হতে হলে উভয় ম্যাট্রিক্সের সারি কলাম সমান হতে হবে, না হলে কি ম্যাট্রিক্সের যোগ চলবে না। তাহলে যোগটা কীভাবে হবে, আমরা পূর্বের ক্লাসগুলোতে বলে এসেছিলাম যে ম্যাট্রিক্স বিশেষ ধরনের একটা ভেক্টর, তাহলে ভেক্টরের যোগ বিয়োগগুলো নিজেদের মতোই হবে। সেক্ষেত্রে আমাদের কী হবে, এই উপাদানের সাথে এই উপাদান যোগ হবে, মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সাথে যোগ হবে, দ্বিতীয়টা দ্বিতীয়র সাথে তৃতীয়টা তৃতীয়র সাথে চতুর্থ। এরপরে কি যে কলাম বরাবর বা যে রো বরাবর যেভাবে কাজ করি তার পজিশন কখনো কি চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এইভাবে করে এই মানটা পেয়েছি। এরপরে তোমাদেরকে আমি যেটা পড়িয়েছি স্কেলার গুণন, ম্যাট্রিক্সের স্কেলার গুণন। স্কেলার গুণন ব্যাপারটা কি, এই যে এখানে 3a 2b, 3তে আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে, আমি আবার ওই উদাহরণটা দিচ্ছি, শীতকালে আমাদের বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গাতে তোমার কলুর ডাল রান্না করে, তো অথবা যদি ঘরে যদি তুমি মুসুরির ডালও রান্না করো, তোমাকে গুটনি দিয়ে গুটতে হয়। যখন তুমি গুটনি দিয়ে গুটবা তোমার কিন্তু পুরা এরিয়াতে একটা ইফেক্ট পড়বে। এটা কোনো একটা অংশে ইফেক্ট না, পুরা পাতিলের যতটুকু তুমি পানি নিয়েছো অতটুকুতেই তোমার ইফেক্ট পড়বে। তো যখন ম্যাট্রিক্সকে যখন কোনো একটা স্কেলার দ্বারা গুণ দিই, প্রত্যেকটা উপাদানকে গুণ দিতে হয়। এটি হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। ওদিন আমরা আরও একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে যখন হাজব্যান্ড ওয়াইফ যখন রিকশায় উঠে, কে এখানে কে কোন দিকে উঠবে, আমরা এই জিনিসটা থেকে সেটাও ব্যাখ্যা
দিতে পারি। সেটা হলো যে তুমি মনে করো এখানে আমি সহজ ব্যাখ্যাটা দিয়ে দিই। এখানে যে স্কেলার যে মানটা আছে সে মূলত ফিমেল রিপ্রেজেন্ট করে, আর যেটা ভেক্টর সেটা মূলত পুরুষ রিপ্রেজেন্ট করে। তাহলে সেক্ষেত্রে যেটা ঘটবে, রিক্সায় যখন হাজব্যান্ড ওয়াইফ উঠবে, হাজব্যান্ডের ডান সাইডে উঠবে তার ওয়াইফ, মানে ফিমেল ডান সাইডে উঠবে। তুমি এই যে 3A তোমার খাতায় লিখে তুমি তোমার বুকের সামনে ধরো, তখন কেমন হয় তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি তোমার যখন বুকের সামনে খাতাটা ধরবা তখন তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন খাতাটা তোমার দিক করে না, তোমার বিপরীত দিক করে ধরতে হবে। একটা শর্ত আছে এখানে, মানে লেখাটা তোমার থেকে বাইরের দিকে যেতে আছে, এরকম কন্ডিশনে ধরতে হবে। তখন দেখবে যে কি, আর সহজ ব্যাখ্যাটা হলো যে পুরুষের ডান সাইডে মহিলারা বসবেন। এতে কি হয়, কোনোভাবে যদি কখনো অ্যাক্সিডেন্ট হতে যায়, মনে করো যে কোনো একটা আইল্যান্ড আছে বা কোনো একটা গাড়ির সামনে আছে, হঠাৎ করে ব্রেক করতে হবে, অনেক সময় এরকম জোরে ব্রেক করতে গেলে দেখা যায় কি সিটকে পড়ে যেতে চায়, তখন সেক্ষেত্রে যেটা হবে, আল্লাহ তাআলা পুরুষদেরকে একটু বেশি সামর্থ্যবান করে তৈরি করছেন। এটাতে কেউ বিতর্ক করার নাই। তোমরা এখন সবাই ইন্টারমিডিয়েটের বায়োলজি পড়েছো, ওখানে সব কিছু আছে। এই পুরুষদের এই তোমার যকৃৎ বা কলিজা আমরা যেটাকে বলি, সেটা তোমার 2 কেজি থেকে মনে হয় 2.5 কেজি, মহিলাদেরটা হচ্ছে 1.5 কেজি থেকে 2 কেজি। আল্লাহ তাআলা কিছু পার্থক্য, তাহলে শক্তির একটা পার্থক্য আছে। তো যখন এই মানে যখন এই থ্রাসটা যখন খায় বা ধাক্কাটা যখন খায়, তখন যখন পড়ে যেতে চলে কি, পুরুষ খুব সহজে তার ডানার দিয়ে তার সঙ্গিনীকে কি খুব দ্রুত সেভ করতে পারেন। এ হলো মূল ব্যাখ্যাটা, এই জন্য ডান পাশে বসবে। তাই আমরা গুণনের ব্যাপারটাতে মূল কথায় চলে আসি। যখন আমরা কোনো একটা স্কেলার দ্বারা কোনো একটা ভেক্টরকে গুণ দেবো, সবগুলো উপাদানকে গুণ দেবো। তো এখানে আমাদের 2টি উপাদান আছে, প্রত্যেকটি গুণ দিয়ে যোগ করে লিখে ফেলবো, তাহলে আমার শেষ। এরপরে আসো আমাদের এখানে কি আছে, ই ইকুয়াল এত আছে, ই প্লাস এফ এত আছে। তাহলে এটা একটা ভেজাল অঙ্ক না? আসলে ভেজালের কিছু নাই, এটা থেকে এটাকে বিয়োগ করে দাও, এফের মান বের হয়ে যাবে। এই যে এফের মান কত, এটা থেকে এটাকে বিয়োগ করে দাও। ও যোগ, সাধারণ যোগ বিয়োগ, কিন্তু ওই যোগ মূল ভিতরে যোগ বিয়োগটা ভেক্টরের মতো, এই ভেক্টরের মতো চলবে। এটাও যোগের অঙ্ক। আচ্ছা এখানে দেখো, এখানে একটু এই যে ভিন্নতা আছে আমাদের। সেটা হলো যে এর মান এত, বির মান এত, এর অর্ডার হচ্ছে 2/2, বির অর্ডার হচ্ছে 2/1, সরি 1/2। আমরা যোগের শর্ত জানি যে ম্যাট্রিক্স যোগ হতে হলে উভয় ম্যাট্রিক্সের অর্ডারটা সমান হতে হবে। উভয় ম্যাট্রিক্সের অর্ডারটা কি সমান হতে হবে। তাহলে কি ম্যাট্রিক্সের যোগবিধি অনুযায়ী কি এটা অসম্ভব। আচ্ছা এরপরে আসো, আমরা যেটা পড়েছিলাম ম্যাট্রিক্সের গুণন আমরা দেখেছিলাম। গুণনটা এখানে না দিলেও চলে, আমরা আরেকভাবে শেষ করি। এটা মূলত যোগের শর্তটা। এখানে a+i2 = b। তাহলে এখানে টেকনিকটা কোথায়? টেকনিকটা হলো, আমরা জানি ম্যাট্রিক্সের যোগটা তখনই সম্ভব হয় যদি যেই দুজন যোগ হবে তারা সেম অর্ডারে হতে হবে। এখন i2 এর মানটা মানে কি, এটা দ্বিতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটাকে অবশ্যই দ্বিতীয় ক্রমের হতে হবে। আর দ্বিতীয় ক্রমের 2টা ম্যাট্রিক্স যোগ করলে যে ম্যাট্রিক্সটা হবে সেটাও দ্বিতীয় ক্রমের। এই জন্য তোমার অ্যান্সারটা হচ্ছে 2×2 বা 2/2। ক্রস না, মূলত অনেক সময় আমি মুখ ফুসকে এটা বলে ফেলি, এটা 2/2। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আমি? আচ্ছা এরপরে আসো, এইখানে এটা দেখো, এটা কেমন আমরা সলভ করব। এই যে এখানে যেহেতু এখানে কিন্তু আই এর অর্ডার দেওয়া নাই, তাহলে আই এর অর্ডারটা হবে, আমি বারবার তোমাদেরকে যখন থিওরি আর বিভিন্ন প্রবলেম সলভ করেছিলাম আমরা তখন বলেছিলাম আমার প্রদত্ত ম্যাট্রিক্সের অর্ডার যা হবে আই এর অর্ডার তা হবে। যেহেতু এটা 2/2, আমার আইটাও 2/2 হবে। এই যে আমি এখন আর এরপরে 2 দিয়ে গুণ করে দিছি, এরপরে বিয়োগ করে ফেললাম। এরপরে আমাদের ম্যাট্রিক্সের সমতার ব্যাপারটাতে আসো। প্রথমে আমরা ওই যে এরপরে পড়েছিলাম সমতা। সমতাতে এখানে আমাদের যেটা আছে, এটা আমরা অঙ্কটা অলরেডি করেছিলাম, আবার করি। এই দুইটাকে যোগ দিয়ে
ওই নির্দিষ্ট উপাদান যে যে পজিশন আছে ওই পজিশনের সাথে কি সমতা করে ফেলবো। এখানে অলরেডি করা আছে, করার পরে এটা হয় যে এক্স এখানে আছে, তাহলে এই মানটা হচ্ছে 3, ওইটা জেড আছে এখানে, তো জেড এটার সাথে এই উপাদানটা মিল হবে, জেড ইকুয়াল 3 আছে দেখো, ওয়াইটা আছে এই পজিশনে, এটা এটার সাথে সমতা হবে, ওয়াই ইকুয়াল 4। শেষ এটা আমাদের। আচ্ছা, এখানে এই ম্যাট্রিক্সটার সমীকরণে এক্স এর মান কত, এটা মনে হয় আমি তোমাদেরকে এটা সলভ করে দেখিয়েছিলাম, ডিটেলস করেছিলাম। এটা উদাহরণে একটা, এই অঙ্কটা উদাহরণে ছিল, তো ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা হলো যে 4 5 6 4 5 6 8 9 8 9, তাহলে এক্স এর মানটা মূলত তোমার যদি আমরা যদি 7 দিই, হ্যাঁ, তখন মূলত এই সারি এই কলামটা এই দুইটা কলাম সমান হয়ে যায়, 7 দিতে হবে। 7 দিলে নির্ণয় এটার মান 0 হবে, তাহলে 0 হবে না। এই সমীকরণে এক্স এর মান কত হবে, ওইখানে আমরা সমতা করে ফেলবো। এটাও মূলত সমতা রিলেটেড, কিন্তু একটু কাজ বেশি আছে এখানে, নির্ণয় একটু এটার সাথে জড়িত। এটাতে দেখ আমরা সরাসরি সমতা করে ফেলবো, 2x - y = 6, আরেকটা আছে y = -2, তাহলে আমি y এর মান আগেই পেয়ে গেলাম, এই y এর মানটা 2x - y = 6 হয়েছে, ওটাতে বসিয়ে দিলাম, আমার x এর মান বের হয়ে যাবে। এরপরেরটা একই রকম, এরপরেরটা একই রকম, এটা একই রকম, এটা একই রকম না, এটাকে গুণ দিয়ে আগে এই আকারে লিখতে হবে, এরপরে এই দুইটা সমীকরণকে সমাধান করতে হবে। এই সমাধানটা এখন তুমি ক্রেমার স্টুডের মাধ্যমেও পারো, যেটা তোমরা 9 10-এ পড়ে আসছো, অথবা তুমি যদি জাস্ট এমনি আমরা অ্যাজ ইউজুয়াল দুটো সমীকরণ যেটা সমাধান করি ওইভাবে করলে হবে। এটাও একই রকম, এগুলো আর আমাদের দরকার নাই। আচ্ছা, এবার আসে ম্যাট্রিক্সের মাত্রা। যখন আমরা গুণ করবো এই মাত্রাটা খুব জরুরি, এবং ভর্তি পরীক্ষা আমাদের প্রচুর আসে এটা, এবং তোমাদের কলেজের পরীক্ষাতেও প্রচুর আসবে। এগুলো দরকার নাই, এগুলো ওই দিন আমরা ওই দিন দেখিয়ে দিয়েছিলাম। এ ম্যাট্রিক্সের কম পি এন, বি ম্যাট্রিক্সের কত এন, এম। দুইটা ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হবে, প্রথম ম্যাট্রিক্সের এই যে কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাহলে এনে এনে বাদ, আর পি আর এম থাকবে, পি এম, এটা হচ্ছে তার অ্যান্সার। দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখো এই যে এইটা আর এটা এক হইতে হবে, তাহলে বাকি থাকে কত, 2 3 থাকবে, অ্যান্সার 2 3। এখানে অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করবা, আমি তো কটা দেখিয়ে দিয়েছি, আর এখানে তো অভাব নাই। এখন আমরা এখান থেকে একটু দেখি, কারণ এখানে একটু কঠিন কঠিন কিছু জিনিস আছে। যদি ম্যাট্রিক্স এই যে এখানে ট্রান্সপোজ কত কিছু দিয়ে দিছে, তো এগুলো একটু তোমাকে মাথা কাটে দেবে, এটা আমি সলভ করে দিয়েছিলাম ওই দিন, এই জন্য ডিটেলস বলতেছি না। যদি ম্যাট্রিক্স এ ইকুয়াল এত হয়, তার মানে এটার অর্ডারটা হচ্ছে কত, 2/1, সরি 1/2, এবং আই একটি 3 ইউনিট ম্যাট্রিক্স হয়। এটা কখনো সম্ভব না, কারণ হচ্ছে আই হচ্ছে 3/3, এটা হচ্ছে 2/1, 1/2, যেহেতু অর্ডার সমান নাই, গুণন কখনো সম্ভব না। প্রশ্ন প্রদত্ত ম্যাট্রিক্স দুটি মাত্রা ম্যাট্রিক্স গুণনের শর্ত সিদ্ধকরণের বিধি অসংজ্ঞায়িত। শেষ, এক বাক্যে অ্যান্সার শেষ। এই যে এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা মূলত অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত নয়। প্রথম ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1/3, দ্বিতীয়টা 3/3, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে। আর সোজা কথা হলো যে কোনো একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ দিলে আগের ম্যাট্রিক্স আসে, কোনো অর্ডার কিছু চিন্তা করার দরকার নেই। যদি অর্ডার চাইতো আমাদের কাছে, যদি এই ম্যাট্রিক্সের অর্ডার চাইতো, তাহলে ওইভাবেই ব্যাপার এটাই যে আগের ম্যাট্রিক্সটি উৎপন্ন হবে, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত আছে 1/3, এই 1/3 লিখতাম আমরা অর্ডার। এখানে একই টেকনিক, এই একটা 3x3 কমন ম্যাট্রিক্স, আই একই কমন ম্যাট্রিক্স হলে এই আই কিউবের মান কত, আইডেন্টিটি ম্যাট্রিক্সে ঘন তুমি যত কিছুই করো ওই আগেরটাই হবে ওই রেজাল্টে। এই যে এখানে একই রকমটা আছে, এখানে এই হবে। যদি এই একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাকে যত কিছু দ্বারা, যত আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ দাও ভাগ দাও, সে মানটা কত আগেরটাই থাকবে।
এটা দেখো, এ হচ্ছে যে 2 × 3, বি হচ্ছে কি 3 × 5, নিচের কোনটি সত্য? এ বি এর মাত্রা হবে 2/5, 2/5 বি এ অসংজ্ঞায়িত হবে। এখানে একটু একটু জটিল। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তাই এ বি গুণনযোগ্য, অর্থাৎ কি এ বি সংজ্ঞায়িত হবে। ঠিক আছে। এরপর তিনটার ক্ষেত্রে এখানে দেখো, এবিসি ম্যাট্রিক্স তিনটি পর্যায় পি আর কিউ এস আর এস, নিচের কোনটি গ্রহণযোগ্য? এবি। এই এবি যদি হয়, এখানে আমরা এসি দিয়েছি না, এবি কেন হবে না ক্লিয়ার করি। এইটা আর এটা সমান নয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান নয়, তাহলে এবি বাদ। এবার বিয়েতে আসো উল্টা করে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এস, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা পি, এটাও সম্ভব না। এরপরে বিসি আসো, বি এবং সি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এস, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর, এটাও সম্ভব না। এরপর এসিতে আসো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর, তাহলে এটা গ্রহণযোগ্য। তাহলে কি আমাদের গুণনের আর মনে অঙ্ক আমাদের দরকার নাই, এটা অনেকগুলো চলবে। আচ্ছা, এবার গুণনের পরে আমরা কি যাব? সরাসরি গুণনটা আমরা, এখানে তো অর্ডার শেষ, অর্ডার আমাদের দরকার নাই, এগুলো দরকার নাই। এখন আমরা মান রিলেটেড অঙ্কতে যাব। এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে, আমরা আগে অর্ডারটা ফিক্সড করে ফেলি। আমরা নতুন যে কাজটা করব, অর্ডারটা ফিক্সড করে ফেলি। 1, একটা সারি 3টা কলাম। এরপরে যে ম্যাট্রিক্সটা আছে এটা আছে 3টে সারি 1টা কলাম। নতুন যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হবে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সারি 1টা কলাম। তাহলে সেটা কার মধ্যে আছে? 8-এর মধ্যে আছে এবং এটার মধ্যে আছে। তাহলে এখন আমাকে স্পেসিফাই করতে হবে, 1 0 1, 2 1 2, 3 2 6 8, আমার রেজাল্ট এটা। এত বড় হবে না, দেখলেই বোঝা যায়। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা আমাদের ক্লিয়ার। a × 2i, তাহলে আই, এখানে আই এর মানটা কত হবে? এর অর্ডার যেহেতু 3/3 দেওয়া আছে, তাহলে এটা 2 দিয়ে 3/3 একটা আইডেন্টি ম্যাট্রিক্স গুণ দিয়ে এরপরে বিয়োগ করে দিলে যা হয় এটাই হবে। তাহলে আমাদের ম্যাট্রিক্সের ব্যাপারগুলো কি এখনও শেষও নাই, মান বের করছি। আমি একটু ইনভার্সটা তোমাদেরকে, আচ্ছা ইনভার্স পরে। তাহলে ম্যাট্রিক্স রিলেটেড আমাদের যা কিছু আছে, ম্যাট্রিক্স রিলেটেড আমাদের এমসিকিউ শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হলো যে তোমার ইনভার্স ম্যাট্রিক্স আর হচ্ছে নির্ণায়ক। আসো এবার, এতের মান কোনটি? 0 × -1, মান হচ্ছে 0, তাহলে সিস্টেমের একটা মাইনাস হবে 2 একে 2, তাহলে -2 হচ্ছে অ্যান্সার। এত ইকুয়াল কত? আমরা একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে পড়াইছি, যদি উপরের মানগুলো শূন্য থাকে, মধ্যে যে মানগুলো আছে ওই মানগুলো গুণ হয়ে যাবে। তাহলে মানটা হচ্ছে এবিসি, শুধু এবিসি প্লাস এবিসি। বাকি উপাদানগুলো 0 থেকে প্রধান পণ্য বরাবর যদি মান থাকে, তাহলে মানটা গুণ হয়ে যাবে তিনোটাই। নিচের কোন নির্ণায়কের মান 0? তাহলে তুমি এখন এই যে প্রত্যেকটা হচ্ছে ভেজাল্লা, তোমাকে গেস করা যাবে না, এটা হলো যে সময় বেশি লাগবে, এটাকে প্রত্যেকটাকে সারাশের মাধ্যমে করে ফেলবা। সারাশের মাধ্যমে করলে এখানে সময়টা তোমার কম যাবে। এরপরে এটা হলো কি 0 হলো x এর মান, তাহলে এটাকে বিস্তার করে করতে হবে, অন্যভাবে করা যায় না। স্যার, জি, আমাকে আম্মু ডাকছে। ঠিক আছে, ওকে। এটাকে আরেকভাবে করা যায়, কিন্তু একটা ভেজাল আছে। এই ভেজালটা হলো যে এই যে মানটা আছে এটাকে তোমার -2 দ্বারা ভাগ করতে হবে। -2 দ্বারা ভাগ করলে এটা 2 হবে, এটা x/2 হবে।
মাইনাস এক্স বাই টু, এটা হবে 5 হবে, তখন তোমার এটা শূন্য হবে। সেক্ষেত্রে এক্সের মানটা কত হবে, তোমার কত করলে 3-এর সমান হবে, তাহলে সেটা হবে কত তোমার, আমি করে দিচ্ছি যদি তুমি আমার কথাটা বুঝো। মাইনাস এক্স বাই টু ইকুয়াল তখন 3 হতে হবে। -6 হবে মনে হয় आंसर। -6 হবে অ্যান্সার। তাহলে এখান থেকে তুমি করো পরবর্তী লাইন, x ইকুয়াল 6। ঠিক আছে, আচ্ছা এটা এখন ওকে। এখন আসে সহগুণক। এখন আমরা নির্ণয়কে ইনসার্ট করতেছি ক্রমান্বয়ে, আমরা নির্ণায়কের দিকে ইনসার্ট। এত সহগুণক, ভুক্তির সহগুণক কত, 2 1, মানে এই উপাদানটার। তাহলে এই উপাদানটার সহগুণকের ক্ষেত্রে আগে একটা মাইনাস থাকে, তাহলে এটা বাদ, তাহলে 0 1 7 -7, তাহলে এটা দ্বারা গুণ দিলে 0 -7 -7 প্লাস হয়ে যাবে +7, এটার অ্যান্সার, এটার অ্যান্সারটা +7 হবে। তো এখানে বাকি যে অঙ্কগুলো আছে সব সহগুণক। এত নির্ণায়কের মানটা কত, এটাকে আমরা এই যে এটা থেকে এটাকে যদি কোনোভাবে বিয়োগ করে কাজ করতে পারি, আমার কাছে সলিউশন আছে, আমি সলিউশন তোমাদেরকে দেখাইতে পারি, কোনো সমস্যা নাই। এটা একটু ডিফারেন্ট। আচ্ছা এখানে এটা নাই, এটা পরবর্তী ফাইলে আছে। এখানে তুমি একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও, তাহলে 0 0 হবে। তৃতীয় উপাদানের জন্য তুমি যখন বিস্তার করে ফেলবে মান বের করে ফেলতে পারবা। তুমি কলাম রো 1 থেকে রো 2 বিয়োগ দাও, রো 2 থেকে রো 3 বিয়োগ দাও, এই দুইটি উপাদান শূন্য হয়ে যাবে। এরপর তৃতীয় একটার জন্য বিস্তার করে ফেলবা, যেভাবে করো। এত নির্ণায়কের সমাধান কোনটি? আচ্ছা এটাকে কত হতে পারে, এই অঙ্কটা একটু বড়, এটার মানগুলো বের করা লাগবে, এখানে যে কোনো একটা মান বের করা লাগবে, করে এরপরে করলে তোমার কাছে আসবে। আচ্ছা এরপর পি এর কোন মানের জন্য এত নির্ণায়কের মান শূন্য হবে, পি এর কোন মানের জন্য, ওই যে তুমি এটাকে শূন্য ধরে তুমি এরপরে ওই যে এটাকে যে কোনো হয় বিস্তার করে ফেলো অথবা অন্যভাবে কাজ করে ফেলো, তোমার এটাকে শূন্য ধরতে হবে। নির্ণায়কের মান শূন্য শূন্য বলছে না, তাহলে এটাকে বিস্তার করে ফেলো, বিস্তার করে কি তোমার ওই যে এখানে একটা পি এর একটা সমীকরণ আসবে, সমীকরণ থেকে সমাধান করে পি এর মানটা বের করবো। এরপরে আসো, এত ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে পি এর মান ব্যতিক্রমী হলে কি ওর নির্ণায়কের মান শূন্য, তাহলে শূন্য ধরে কি এটাকে সলভ করে পি এর মান বের করবো। এই যেখানে অলরেডি করা আছে অঙ্ক, একটা অঙ্ক, এটা একই রকম। তাহলে এগুলো আমার গেল। এরপরে দেখো আমার ইনভার্সের অঙ্কটা আমরা করব। ইনভার্সের অঙ্ক কী করবে, আমরা যে শর্ট টেকনিকটা পড়ে আসছিলাম সেটা হচ্ছে এটা এ, এটা বি যদি হয়, এটা সি হবে, এটাকে ডি ধরলাম, তাহলে 2/2 ক্রমে যে নির্ণায়কটা সেটা হচ্ছে যে বি ইনভার্স ইকুয়াল, প্রথমে 1 ডিটারমিনেন্ট হবে, তাহলে এ বি মাইনাস ডিসি, উপরে 1 হয়, নিচে এডি মাইনাস এবি হবে, সরি
এবি মাইনাস সিডি। আর এখানে যেটা হবে এখানে এ বির মধ্যে স্থান পরিবর্তন ঘটবে, বি এ, আর সি এবং ডি এর চিহ্ন পরিবর্তন ঘটবে। এটি আমার শর্টকাট, আর কিছু কোনো শর্টকাট নেই। তাহলে এটা দ্বারা কি, এই ফর্মুলা দ্বারা আমি তোমার কি বলে এই যে যত গুণফল আছে গুণফল সবগুলো বের করে ফেলবো। অনেকগুলো গুণফল আছে। এত এর নির্ণয় কোনটা হবে, এত এর ইনভার্স কত হবে, এটা বড় অঙ্ক, এটা নিজেরা করবে, এটা একটু ভেজালও আছে। এরপর এটা ক্রেমার স্টুলে করব। এইটাতে আসো, এত একটা কি বর্গ ম্যাট্রিক্স হয়। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রতিসম ম্যাট্রিক্স, এটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবে। যে কোনো একটা বের করো, দুইটা যেহেতু একটা অপশন নাই, তাহলে অ্যান্সার দুইটাতেই হবে। তাহলে সেক্ষেত্রে কী করবে, এটাকে আমি ব্যতিক্রমী প্রতিসম এগুলো বের করে ফেলবো। 2 - 4 প্রতিসম -4 8, হ্যাঁ প্রতিসম হবে, তাহলে 1 2 সত্য। আর ব্যতিক্রমী হয়েছে, প্রতিসম হয়েছে, ব্যতিক্রমী হবে কি না, হবে না। তাহলে অ্যান্সার, তাহলে আগে যে দুটো সেই দুটো অ্যান্সার। এটা একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা সত্য। জি স্যার, এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা একটা মান আছে। জি স্যার, তিনটাই হবে এখানে। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, একই মান, ওয়ান ভিন্ন, বাকি দুইটি উপরে শূন্য, তাহলে এটা স্কেলার, তাহলে তিনটে রেজাল্ট। তিনটাই সঠিক, তিনটাই সঠিক। হ্যাঁ, এইটার মানটা দেখো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম। আর আমরা কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন জানি যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর মান থাকবে, তবে ভিন্ন ভিন্ন হবে। তাহলে সেটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে হবে না, কারণ স্কেলার ম্যাট্রিক্সের মানগুলো কি একই হতে হয়। এটাতে আসো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স নয়। কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, যে মানগুলো ভিন্ন ভিন্ন হইতে হবে, শুধু প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর মান থাকবে। এটা একই রকম, এরকম কোশ্চেন। একটি বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে, অভেদক ম্যাট্রিক্স নয়, এবং এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের মানগুলো কি একই থাকে। তাহলে এটাও গেল। নিচে কর্ণ ম্যাট্রিক্সের নিচে কোনটা সত্য, এ অফ আই জি ইকুয়াল 0, আই ইকুয়াল জে। হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যারা থাকবে তার মানটা কি শূন্য হয়। এ অফ যেখানে যেখানে মিলবে না এখানে শূন্য, আই গ্রেটার দেন জে, এ অফ আই জি ইকুয়াল 0, আই লেস দেন জে, নিচের কোনটা সঠিক। এগুলো কিছু তোমাদেরকে কাজে দিয়ে একটা কঠিনও দিই, শেষ করবা। তাহলে এখন দেখো, আমাদের এখন আর বাকি থাকে হলো তোমার ম্যাট্রিক্সের গুণনটা। এগুলো সব ইনফরমেশন রিলেটেড, দরকার ম্যাট্রিক্সের গুণন এবং কি তার হলো কি তোমার ইনভার্স ম্যাট্রিক্স। 3 ক্রমের ইনভার্স ম্যাট্রিক্স আমরা শেষ করে আসছি। তাহলে শুধু আমাদের এখন ম্যাট্রিক্সের গুণনটা একটু আমরা দেখব, যেটা এখানে আমরা পাবো। এই যে এখানে, এই যে এখানে আমি বলে দিয়েছি, এটাও আমরা ওই দিন ক্লাস করতে ওখানেও দেখিয়েছিলাম যে প্রথমে কি করবো, আমি প্রথম দুটো 9 এবং 4 এর গুণ দেব। সরি, এখানে এটার আমি এখানে ধরে বলছি 1 এবং 5, 2 × 2 9 হয়েছে। এখন এই যে শর্তগুলো আমার ইয়েগুলো অপশনগুলো আছে, যেই অপশনে প্রথম উপাদানটা 9, সেটাই হবে আমার রেজাল্ট। জি স্যার, আমার অন্যগুলো আমি করব না, অন্য কোনো ভুক্তির জন্য আমি গুণ করব না। যদি দুইটা উপাদান একই দেওয়া থাকে বা প্রথম উপাদান যদি দুইটাতে থাকে, তাহলে আমি আরেকটি স্টেপ করব, আদার্স আমি কোনো স্টেপ করব না। এখানেই শেষ। তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স শেষ। আমাদের এখানে আসলে আর এরকম কিছু নাই, সব ব্যাপারগুলো কি আমি পড়েই ফেলছি অলরেডি।
যে এগুলো তোমাদেরকে পড়াইছি, কোনো একটা ম্যাট্রিক্স তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফলটা আই হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এগুলো অর্ডার, এগুলো পড়ানো হয়েছে, মানে তোমাদের খুঁটিনাটি যা যা দরকার এই চ্যাপ্টার রিলেটেড সব কিছু শেষ। জি স্যার। তোমরা এখন সলভ করলে হলো, এগুলো দেখে দেখে তোমরা সলভ করবা। এই যে এখানে বিপরীত ম্যাট্রিক্স এটা পড়েই ফেলছি। এই যে এখানে যে শর্টকাটটা দেওয়া আছে এটা আমাদের বইতে আছে, ওখান থেকে দেখে নিও। প্রচুর অঙ্ক, এগুলো নির্ণায়কের তোমার ওই যে বৈশিষ্ট্য সহকারে জাস্ট নির্ণায়কের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা অ্যাপ্লাই করবো। এটা নির্ণায়কের বিয়োগ করে ওই যে তোমার 19 কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করলে 3 এবং 3 থাকে, এটাকেও তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিয়ে 3 তাহলে দুইটা উপাদান যখন সমান হবে যে 3 তাহলে ওই নির্ণায়কের মান আমরা কী জানি 0। দুইটা কলাম অথবা দুইটা সারির মান এক হলে ওই নির্ণায়কের মান 0। এই জন্য আমরা এটা এখানে অ্যাপ্লাই করেছি, দুইটা কলাম কি সারি এক হয়ে গেছে। অথবা আমরা সারাশ অ্যাপ্লাই করে করতে পারি যে এইটাকে আছে, এটা আরেকটা নির্ণায়ক, এখানে কি করছি আমরা একটা বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে দেখি যে আমাদের দুইটা সারি অথবা দুইটা কলাম কি এক হয়ে গেছে নাকি। এটা তো এক হয় নাই, এটাকে মূলত আমরা এখন এই বিস্তার করে কাজ শেষ করব। এখানেই করা যায়, এখানেই করা যায়, অথবা এটাকে যদি আমি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিই, প্রথম উপাদান 0, তৃতীয়টার জন্য বিস্তার করলেই চলবে। এটা একই রকম, এগুলো সব বিস্তার রিলেটেড অঙ্ক, অনেকগুলো অঙ্ক আছে এখানে। তাহলে এখানে যত ধরনের অঙ্ক আছে আমার বিশ্বাস তোমাদের কোনটাতে তোমরা এখন আর আটকানোর কথা না। সব ধরনের অঙ্কগুলো আমি মোটামুটি আলোচনা করেছি, যত রকমের অঙ্ক আছে, যত টাইপ আছে সেগুলো আমি করে দিয়েছি। তোমরা এখন শুধু প্র্যাকটিস করলে কী হয়ে যাবে, তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আগে আমি যেটা তোমাদেরকে বলবো সৃজনশীল প্রশ্নগুলো শেষ করবা, সৃজনশীল প্রশ্নগুলো শেষ করে এরপরে তোমরা বা আগে যে অঙ্কগুলো বাকি আছে অঙ্কগুলো শেষ করবা, করে সৃজনশীল প্রশ্ন ধরবা। সৃজনশীল প্রশ্ন শেষ হওয়ার পরে তোমরা যে এমসিকিউতে হাত দিবা। কোনো প্রয়োজন হলে যে কোনো প্রয়োজন আমাকে নক দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এই টাইপের এমসিকিউগুলোই বেশি হয়, অন্যগুলো এমসিকিউ এরকম হয় না। তো মূলত আমরা সব টাইপের এমসিকিউগুলো মোটামুটি শেষ করেছি, আমাদের আর কিছু বাকি নাই। আর আরও কয়েকটা জিনিস বাকি থাকতে, আমরা কর্ণ সম্বন্ধে পড়ছি, প্রধান কর্ণ, এই যে এটা হচ্ছে গৌণকর্ণ, এটা হচ্ছে গৌণকর্ণ। তাহলে প্রাথমিক পদ আছে, মাধ্যমিক পদ আছে। প্রধান কর্ণ বরাবর যে মানগুলো আছে তাদের গুণফল হচ্ছে প্রাথমিক কর্ণপদ। এরপর দ্বিতীয় কর্ণ বরাবর যে মানগুলো আছে ওদের গুণফলটা হয়েছে মাধ্যমিক পদ। তাহলে মোটামুটি আমাদের আর কিছু কি বাকি ওই রকম আর নাই, সব মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে তোমরা পড়ালেখা করো, পড়ালেখা না করলে তোমরা ধরা খেয়ে যাবে। তাহলে আজকের মতো আমরা এখানে কি বিদায় নিতে পারি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলো। আসলে বিষয় হচ্ছে এই গ্রুপটাতে আমি আজকে আপনার ক্লাসটাতে পুরোপুরি ছিলাম এবং ক্লাসটা অনেক ভালো লাগছে, এনজয় করছি, কিন্তু মানে একটু